আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়ান আরফিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নর্থ সিটি কলেজ। শিক্ষার্থীরা, আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 রেওয়ামিল। এই অধ্যায়টি বহু নির্বাচনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে সৃজনশীল উত্তরের ক্ষেত্রেও এই অধ্যায়টি গুরুত্ব অপরিসীম। তো আমি আজকে এই অধ্যায়ের বহু নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী টপিকগুলো একটু আলোচনা করি। দেখো, যেহেতু রেওয়ামিলটি আমরা শিখবো, তো শুরুতে আমাদের আসলে জানা দরকার যে রেওয়ামিল আসলে কাকে বলে বা রেওয়ামিল জিনিসটা আসলে কি। নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের ব্যালেন্সগুলো যখন আমরা একটা গাণিতিক সূত্রতে যাচাই করি, তাকে আমরা কি বলি? রেওয়ামিল বলি। অর্থাৎ আমরা জাবেদা থেকে কি করি? খতিয়ান করি। এই খতিয়ানটা ঠিক হলো কিনা বা খতিয়ানটা নির্ভুল হলো কিনা বা খতিয়ানের কোনো সমস্যা হলো কিনা তা যাচাই করার জন্য যে বিপরীতটা আমরা প্রস্তুত করি তাকে আমরা কি বলি? রেওয়ামিল। তো ক্লিয়ার? তাহলে মূলত রেওয়ামিলটা হচ্ছে একটা গাণিতিক সূত্রতে যাচাই। কার গাণিতিক সূত্রতে যাচাই? খতিয়ানের গাণিতিক সূত্রতে যাচাই। তাহলে জাবেদার পরবর্তী কাজ কি? রেওয়ামিল। জাবেদার পরবর্তী কাজ হচ্ছে খতিয়ান এবং খতিয়ানের পরবর্তী কাজ হচ্ছে কি? রেওয়ামিল। এই জন্য রেওয়ামিল হলো হিসাব চক্রের চতুর্থ ধাপ। কততম ধাপ? চতুর্থ ধাপ। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেনটাকে চিহ্নিত করা বা লেনদেনটাকে শনাক্ত করা। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা। হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে কি? খতিয়ান। আর চতুর্থ ধাপ হচ্ছে রেওয়ামিল। তো আজকে রেওয়ামিল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই রেওয়ামিল অধ্যায়ের যে অংশ থেকে বেশি নৈর্ব্যক্তিক আসে তা হলো রেওয়ামিলের ভুল। এটা অঙ্কনীয় এমসিকিউ আসতে পারে, এটা থিওরি রিলেটেডও এমসিকিউ আসতে পারে। তো এখন আমি তোমাদেরকে শিখাবো রেওয়ামিলের ভুল কয় প্রকার। তো চলো শিক্ষার্থীরা, আমরা রেওয়ামিলের ভুল সম্পর্কে একটু আলোচনা করি। রেওয়ামিলের ভুল। ওকে, তাহলে রেওয়ামিল ভুলটাকে প্রথম ভাগে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। একটা হচ্ছে একতরফা ভুল, আরেকটা হচ্ছে দুতরফা ভুল। একতরফা ভুল বলতে বোঝায় একটা পক্ষের ভুল, অর্থাৎ কোন একটা পক্ষে কি হয়েছে? ভুলটা হয়েছে। এই সমস্ত ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে। অর্থাৎ এই সমস্ত ভুল হলে বা একতরফা ভুল হলে বা এক পক্ষের ভুল হলে রেওয়ামিলে দুনো পাশ মিলে না। সো এই জাতীয় ভুলগুলো কোথায় ধরা পড়ে? রেওয়ামিলে ধরা পড়ে। এবার আসে দুতরফা ভুল। এই সমস্ত ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না। এটা যদি এক ধরনের ভুল হলেও এই ভুলগুলো ফলে রেওয়ামিল মিলে যায়। অর্থাৎ দুই তরফা ভুল বা দুই পক্ষের ভুলের কারণে রেওয়ামিল ধরা পড়ে না বা রেওয়ামিল মিলে যায়। ওকে, এখন আমরা জানবো যে দুতরফা ভুলগুলো কোনগুলো। কারণ বেসিক্যালি একতরফা ভুল নিয়ে খুব একটা পরীক্ষা এমসিকিউ আসে না, এমসিকিউ আসে দুতরফা ভুল নিয়ে। তো আমি তোমাদেরকে এখন আলোচনা করব যে কোনগুলোকে আমরা দুতরফা ভুল বলবো বা যে ভুলগুলো হলেও রেওয়ামিল মিলে যায়। ওকে, তাহলে চলো আমরা দুতরফা ভুল সম্পর্কে একটু ধারণা নিই। দুতরফা ভুলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে করণিক ভুল, করণিক ভুল, এবং আরেকটি হচ্ছে নীতিগত ভুল। তাহলে দুই তরফা ভুল বা দুই পক্ষের ভুলকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে কি? নীতিগত ভুল। এবার করণিক ভুলকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে বাদ পড়ার ভুল, দুই নাম্বার লেখার ভুল,
3 নাম্বার বেদাখিলার ভুল। 4 নাম্বার পরিপূরক ভুল। তাহলে করণিক ভুল কি কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে। 1 নাম্বারটা কি? বাদ পড়ার ভুল। 2 নাম্বারটা লেখার ভুল। 3 নাম্বারটা বেদাখিলার ভুল। 4 নাম্বারটা পরিপূরক ভুল। এবং 6 নাম্বার আমরা কি বলেছি? নীতিগত ভুল। তো চলো আমরা করণিক ভুল সম্পর্কে একটু ধারণা নিই। হিসাব রক্ষকের অসাবধানতাবশত যে ভুলটা হয়ে থাকে বা হিসাব রক্ষকের গাফলতির কারণে বা হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে যে ভুলটা হয় সেটাকে আমরা বলি করণিক ভুল। এরকম ভুলকে কয়টা ভাগে ভাগ করেছি? 4টা ভাগে। এই 4টা ভাগ থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক 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 বেশি। সো 1 নাম্বার ভুলটা কি? বাদ পড়ার ভুল। এটা আবার কিরকম ভুল? যখন পুরো হিসাবটাই বাদ পড়ে যায়। পুরো হিসাবটাই কি পড়ে যায়? বাদ পড়ে যায়। যেমন নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এই যে কি লেখা আছে? লেনদেনটা নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। যখন এই লেনদেনটা আমি খাতায় লিখলাম না, অর্থাৎ ডেবিট পাশে লিখলাম না, ক্রেডিট পাশে লিখলাম না, দুইটা পক্ষে কি পড়ে গেছে? বাদ পড়ে গেছে। তখন এই জাতীয় ভুলগুলোকে আমরা বলি বাদ পড়া ভুল, যখন পুরো হিসাবটাই বাদ পড়ে গেছে। যদি আমি এরকম হইতো যে আমি নগদে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট লিখেছি, ক্রয় হিসাব ডেবিট লিখেছি, নগদ হিসাব ক্রেডিট লিখেছি, এটাকে বলি আমরা সরি ক্রয় হিসাব ডেবিট লিখেছি কিন্তু নগদ হিসাব ক্রেডিট লিখিনি। ব্যাপারটা দেখি একটু খেয়াল করো। ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন তুমি ক্রয় হিসাব ডেবিট লিখেছো, নগদ হিসাব ক্রেডিট লেখো না, এটাকে বলা হয় আংশিক বাদ পড়া ভুল। সো এটাকে আমরা দুই পক্ষের ভুলের মধ্যে বলবো না। দুই পক্ষের ভুলের মধ্যে হচ্ছে এরকম যে আমি ক্রয় হিসাবও লিখবো না, নগদ হিসাবও লিখবো না, পুরো হিসাবটা কি হয়ে গিয়েছে? বাদ পড়ে গেছে। এই ধরনের ভুলগুলোকে আমরা কি বলবো? বাদ পড়ার ভুল। অর্থাৎ এই হিসাবটা পুরোপুরি আমার হিসাব থেকে আউট হয়ে গেছে বা বাদই পড়ে গেছে। আমি ডেবিট পাশে লিখি নাই, ক্রেডিট পাশে লিখি না, অর্থাৎ দোনো পাশে কি আছে? আমার ব্যালেন্স আছে। অমিলটা কখন হয়? আমি শুধু ডেবিট পাশে লিখছি, ক্রেডিট পাশে লিখি নাই, শুধু ক্রেডিট পাশে লিখেছি, ডেবিট পাশে লিখি নাই, তখন আমার কি হয়? অমিল হয়। এটাকে বলা হয় এক পক্ষের ভুল। অর্থাৎ একটা পক্ষে আমি কি করছি? ঠিক করছি, আরেকটা পক্ষে ঠিক করিনি, এটাকে কি বলা হয়? এক পক্ষের ভুল। আর দুই পক্ষের ভুল কি? দুই পাশে আমি কি করেছি? ভুল করেছি। ক্লিয়ার? তাহলে বাদ পড়া ভুল বলতে আমরা কি বলবো? যখন পুরো হিসাবটাই টোটালি আমার হিসাব থেকে কি পড়ে যায়? বাদ পড়ে যায়। এরপর আসেন লেখার ভুল। লেখার ভুল জিনিসটা কি? আমি লিখছি কিন্তু আমি ভুল লিখছি। আমি লিখছি কিন্তু দুটো পাশে আমি কি করছি? ভুল লিখছি। যেমন নগদে পণ্য ক্রয় কত টাকা? 10,000 টাকা। আমার জাবেদে কি লেখা উচিত? আমার জাবেদে লেখা উচিত ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000। 10,000 এটা আমার লেখা উচিত, কিন্তু আমি এটা না লিখে আমি কি লিখেছি? ক্রয় হিসাব লিখেছি 1,000, নগদ হিসাব ক্রেডিট লিখেছি কত? 1,000। অর্থাৎ আমি হিসাবভুক্ত করেছি, তবে টাকার অঙ্কে কি করেছি? ভুল করেছি। এবং ভুলটা কি এক পাশে হয়েছে না উভয় পাশে হয়েছে? যদি উভয় পাশে হয়ে থাকে এটাকে আমরা বলি দুই পক্ষের ভুল বা দুই তরফা ভুলের মধ্যে কি ভুল? লেখার ভুল। তো শিক্ষার্থীরা, বাদ পড়া ভুল বলতে কি বোঝায়? যখন পুরো হিসাবটাই বাদ পড়ে যায়, এটা আমরা হিসাবভুক্ত করিই না। লেখার ভুল কোনটা? আমি লিখেছি কিন্তু টাকার অঙ্কে কি করেছি? ভুল লিখেছি। ভুলটা কি এক পাশে হয়েছে না দুই পাশে? অবশ্যই দুই পাশে। 1,000 1,000। তাহলে আমরা বাদ পড়া ভুল সম্পর্কে একটা আইডিয়া পেলাম, লেখার ভুল সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এবার আসলে বেদাখিলার ভুল সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। বেদাখিলার ভুল কোনটা? ধরো তোমার প্রাপ্ত ভাড়া রামিলে কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। তুমি ভুলের জায়গায় প্রাপ্ত কমিশন লিখে ফেলেছো। কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখলাম। লেখা কথা ছিল প্রাপ্ত ভাড়া, তুমি লিখে ফেলেছো কি? প্রাপ্ত কমিশন। মানে নামে নামে তুমি ভুল করেছো। এটাকে আমরা কি বলি? বেদাখিলার ভুল।
কি ভুল? বেদাখিলা ভুল। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় অন্য আরেকটা মুনাফা জাতীয় নাম যদি তুমি লিখে ফেলো, বা মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় অন্য আরেকটা মূলধন জাতীয় ব্যয়ের নাম তুমি লিখে ফেলো, এটাকে আমরা কি বলি? বেদাখিলা ভুল। এবার আসো পরিপূরক ভুল। পরিপূরক ভুল জিনিসটা কোনটা? একটা ভুল দ্বারা যদি অন্য আরেকটা ভুল ঠিক হয়ে যায়, একটা ভুল দ্বারা যখন অন্য আরেকটা ভুল ঠিক হয়ে যায়, এটাকে আমরা কি বলি? পরিপূরক ভুল। কিরকম দেখো, খেয়াল করো। যেমন বেতন ডেবিট দিকে লিখবো কত টাকা? 20,000। ভাড়াও ডেবিট দিকে লিখবো 10,000। ওকে, এটা আমার রাও মিলে ডেবিট সাইডে লেখার কথা ছিল। আমি এটা না করে আমি বেতন লিখেছি 25,000। তাহলে খেয়াল করো, বেতন 20,000 জায়গায় কত লিখেছি? 25,000। ভাড়া ডেবিট দিকে লিখেছি 5,000। দেখো এই দুটা মিলা কত হয়েছে? 30। এই দুটা মিলা কত হয়েছে? 30। অর্থাৎ একটা ভুল দ্বারা কি হয়ে গেছে? অন্য একটা ভুল কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো? পরিপূরক ভুল। যখন একটা ভুল দ্বারা অন্য একটা ভুল ঠিক হয়ে যায় বা সংশোধন হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? পরিপূরক ভুল। শিক্ষার্থীরা দেখো, এখানে যে দুটো টাকা আছে তার যোগফল কত? 30,000। এখানে যে দুটো টাকা রয়েছে ভুল করে, তার টাকা কত? 30,000। এখন তোমরাই বলো, রাম কি মিলবে নাকি মিলবে না? অবশ্যই রামে মিলে যাবে। ওকে, তাহলে এই হলো করণিক ভুলের প্রকারভেদ। তাহলে করণিক ভুল কয় প্রকার? 4 প্রকার। এক নাম্বারটা কি? বাদ পড়া ভুল। 2 নাম্বারটা হচ্ছে লেখার ভুল। 3 নাম্বারটা হচ্ছে বেদাখিলা ভুল। 4 নাম্বারটা হচ্ছে পরিপূরক ভুল। তাহলে আমরা 4টা ভুল সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার আমরা এখন জানবো নীতিগত ভুল কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, নীতিগত ভুল নিয়ে প্রচুর এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসে। নীতিগত ভুল। নীতিগত ভুলের সহজ কনসেপ্টটা হচ্ছে, মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় যদি আমি কোনো মুনাফা জাতীয় ব্যয়ের নাম লিখি, মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় যদি আমি অন্য কোনো মুনাফা জাতীয় ব্যয়ের নাম লিখি, তাকে আমরা কি বলবো? নীতিগত ভুল। আমার বিশ্বাস এই কথা দ্বারা তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ আমরা অনেকে জানি না যে মূলধন জাতীয় ব্যয় কোনটা, মুনাফা জাতীয় ব্যয় কোনটা। সো আমি আর ওইদিকে যাব না, আমি তোমাদেরকে শর্টকাটে বোঝাবো যে কিভাবে আমি বুঝবো যেটা নীতিগত ভুল। যেমন দেখো, আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, এটাকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। আর ক্রয় একটা মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় কি ব্যয়? একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে তুমি আসবাবপত্র ক্রয় করেছো, যাবে আমি কি লিখবো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো, আসবাবপত্র ক্রয় যাবে কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক না? আমি তো এই জাবেদাটা লিখবো। কিন্তু আমি যদি ভুল করে লিখে ফেলি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে ভুলটা দেখো তুমি কোন জায়গায় করেছো? তোমার লেখা কথা ছিল আসবাবপত্র, আসবাবপত্র ক্রয় যাবে না, কিন্তু তুমি লিখেছো কি? ক্রয়। তার লেখা কথা ছিল আসবাবপত্র, আমি লিখেছি কি? ক্রয়। তাহলে আসবাবপত্র হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন। আর ক্রয় কি ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে একটি মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় তুমি অন্য একটি কি করেছো? কার নাম লিখেছো? মুনাফা জাতীয় ব্যয়। মূলধনের জায়গায় মুনাফা। এই ধরনের ভুলগুলোকে আমরা বলি নীতিগত ভুল। এই ভুলটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেক এমসিকিউ আসে এখান থেকে, এবং আমার বিশ্বাস তোমরা একটু পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে আমি বুঝবো কিভাবে? এই যে আসবাবপত্র বা স্থায়ী সম্পদ হচ্ছে কি ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। এখানে জায়গায় যদি আমি অন্য আরেকটা ব্যয়ের নাম লিখি, এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো নীতিগত ভুল। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে ভুলটা করলাম, এর ফলে কি রাও মিলে কোনো পরিবর্তন হবে? রাও মিল কি অমিল হবে? না, রাও মিলটা মিলে যাবে, কারণ আমি তো শুধু নামে ভুল করেছি। লেখার কথা ছিল মূলধন জাতীয়, লিখে ফেলেছি মুনাফা জাতীয়। অর্থাৎ টাকার অঙ্কে কিন্তু কোনো গরমিল হয় না। যেহেতু টাকার অঙ্কে কোনো গরমিল হয়নি, এই ধরনের ভুলগুলো হলেও রাও মিলে যায়। তাহলে নীতিগত ভুল কোনটা? মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় যদি আমি কোনো মুনাফা জাতীয় ব্যয়ের নাম লিখি, অথবা মুনাফা জাতীয় ব্যয় লিখতে হবে, লিখে ফেলেছি মূলধন জাতীয় ব্যয়। এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো
নীতিগত ভুল। লেকচার শিটে এরকম অনেক এমসিকিউ সলভ দেওয়া আছে, তোমরা যদি লেকচার শিটটা খুব ভালো করে পড়ো খুব সহজে বুঝতে পারবা কোনটা বাদ করা ভুল, কোনটা লেখার ভুল, কোনটা পরিপূরক ভুল, কোনটা বেদাখিলার ভুল, কোনগুলো নীতিগত ভুল। তা আমার বিশ্বাস এই ভুলের শ্রেণী বিভাগটা আলোচনা করার ফলে এখান থেকে কোনো এমসিকিউ আসলে তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝতে পারবে। তো চলো এবার আমরা আজকে আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হলো রেওয়া মিলের ক্ষেত্রে কিছু তারিখে রুলস রেগুলেশন আছে, কোন তারিখগুলো আসবে কোন তারিখগুলো আসবে না। এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক বড় একটা প্রবলেম দাঁড়ায়, স্যার আমি কোনটা তারিখ লিখবো, কোনটা প্রারম্ভিক আসবে, কোনটা সমাপনী আসবে, মানে আমরা খুবই এগুলাকে একটু পেঁচায় ফেলি। তো চলো এখন আমরা শিখবো যে কোনটার কোন কোন লেনদেনগুলোর প্রারম্ভিক বলা থাকলে আসবে, সমাপনী বলা থাকলে আসবে না, কোন লেনদেনগুলোর সমাপনী বলা থাকলে আসবে, প্রারম্ভিক বলা থাকলে আসবে না। তো চলো শিক্ষার্থীরা আমরা এগুলোর সঙ্গে একটু প্রাথমিক ধারণা নিই। মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ, ঋণ। তাহলে কি কি? মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ, ঋণ। বেসিক্যালি এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে মজুদ পণ্য আর মণিহারি। এই মজুদ পণ্য আর মণিহারির সাথে যদি প্রারম্ভিক ওয়ার্ডটা থাকে, কি ওয়ার্ড? প্রারম্ভিক ওয়ার্ড, তাহলে রেওয়া মিলে আসবে। দেখো এই যে প্রারম্ভিক, এই প্রারম্ভিক কিন্তু জাস্ট একটা তারিখ আর কিছুই না। প্রারম্ভিকটাকে আরেকটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একে বা এক। ওকে, তাহলে প্রারম্ভিক মানে কি? একটা তারিখ। সমাপনী মানেও কি? একটা তারিখ। এই যে লিখলাম আমরা সমাপনী, এটা কি সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? 30/30। তাহলে প্রারম্ভিক মানে একটা তারিখ, সমাপনী মানে কি? একটা তারিখ। এই প্রারম্ভিক আর সমাপনী যে কারোর সাথেই থাকতে পারে, এই ওয়ার্ডটা যে কারোর সাথেই থাকতে পারে। তো প্রারম্ভিক বলতে কি বোঝায়? দিনের শুরুতে, মাসের শুরুতে, বছরের শুরুতে, এই ওয়ার্ডটা তাহলে কি বোঝায়? প্রারম্ভিক। আর সমাপনী ওয়ার্ডটা তাহলে কি বোঝায়? দিনের শেষে, মাসের শেষে বা বছরের শেষে। তাহলে এই প্রারম্ভিক আর সমাপনী যে কারোর সাথেই থাকতে পারে। এখন কার সাথে বলে রেওয়া মিলে আসে? যদি এই ওয়ার্ডটা মজুদ পণ্যের সাথে থাকে। কার সাথে থাকে? মজুদ পণ্যের সাথে থাকে। যেমন এই আমি লিখলাম মজুদ পণ্য। এখন এই ওয়ার্ডটার সাথে যদি আমি প্রারম্ভিক কথা লাগিয়ে দেই, তখন এটার নাম কি হয়ে গেল? প্রারম্ভিক মজুদ পণ্য। আমি লিখলাম মজুদ পণ্য, এই ওয়ার্ডটার সাথে যদি সমাপনী কথাটা লাগিয়ে দেই, তাহলে এটার নাম কি হয়ে গেল? সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রশ্নে প্রারম্ভিকও থাকতে পারে, সমাপনীও থাকতে পারে, এবং এই ওয়ার্ডটা যে কারোর সাথেই থাকতে পারে। এখন কথা হলো তাহলে কখন কার সাথে বলা থাকলে আসবে? তাহলে এই নামগুলোর ক্ষেত্রে মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ, ঋণ, এইগুলোর ক্ষেত্রে যদি প্রারম্ভিক বলা থাকে, প্রারম্ভিক বা একে, রেওয়া মিলে আসে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, এগুলো খুব ভালো করে ক্লাসটা তোমরা করবে যাতে এই তথ্য নিয়ে তোমাদের আর বিভ্রান্ত শিকার তোমরা না হও। তাহলে মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ, ঋণ, এই লেনদেনগুলোর সাথে যদি প্রারম্ভিক বা এক থাকে তাহলে রেওয়া মিলে আসে। যেমন প্রারম্ভিক মণিহারি, রেওয়া মিলে আসে। মজুদ পণ্য 1/1/2020 রেওয়া মিলে আসে। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ, ঋণ, এইগুলোর ক্ষেত্রে কি বলা থাকলে রেওয়া মিলে আসে? প্রারম্ভিক কথাটা বলা থাকলে রেওয়া মিলে আসে। কি বলা থাকলে রেওয়া মিলে আসে না? এই নামগুলোর সাথে যদি সমাপনী কথা থাকে। কি কথা? সমাপনী। সমাপনী বা আরেকটাকে আমরা 30/30 বলতে পারি।
থাকলে রেওয়া মিলে আসে না। ওকে, তাহলে এই নামগুলোর সাথে যদি বলা থাকে সমাপনী বর্ণ থাকে তাহলে এগুলা রেওয়া মিলে আসবে না। যেমন বলা থাকলো সমাপনী মজুদ পণ্য, এটা কি রেওয়া মিলে আসে না, কারণ এই যে মজুদ পণ্য, এই নামগুলো মজুদ পণ্য, তাহলে এই যে মজুদ পণ্যকে যদি আমি একটা স্টপ করি তাহলে কি থাকলো সমাপনী, আর এই নামগুলোর সাথে যদি সমাপনী থাকে রেওয়া মিলে আসে না, রেওয়া মিলে আসে না। ক্লিয়ার? তাহলে এই মজুদ পণ্য, মণিহারি, মূলধন, স্থায়ী সম্পদ এবং ঋণ এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক বলা থাকলে রেওয়া মিলে আসবে, সমাপনী বলা থাকলে রেওয়া মিলে আসবে না। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এখানে নেক্সট টপিকে যাই। দেখো আমরা এখানে কি লিখেছি, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার আর হচ্ছে কি পাওনাদার। এই জাতীয় লেনদেনগুলোর ক্ষেত্রে রুলসটা কি? এই জাতীয় লেনদেনগুলোর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সমাপনী বলা থাকলে আসবে, প্রারম্ভিক বলা থাকলে আসবে না। অর্থাৎ এই এন্ট্রিগুলোর ক্ষেত্রে নগদ তহবিল, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার এই নামগুলোর সাথে যদি সমাপনী কথা থাকে, কি কথা থাকে? সমাপনী কথা থাকে, তাহলে রেওয়া মিলে আসবে, রেওয়া মিলে আসবে। এই নামগুলোর সাথে যদি প্রারম্ভিক কথা থাকে তাহলে রেওয়া মিলে আসবে না। অর্থাৎ অর্থাৎ আগে যা তুমি করেছিলে, আগের নিয়মটাতে যা ছিল এখন হবে তার অপোজিট। আগের গুলোর ক্ষেত্রে প্রারম্ভিক বলা থাকলে রেওয়া মিলে আসে, সমাপনী বলা থাকলে রেওয়া মিলে আসে না। আর এখন হচ্ছে উল্টা, প্রারম্ভিক এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক বলা থাকলে রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলে আসবে না, সমাপনী বলা থাকলে রেওয়া মিলে আসবে। অর্থাৎ আমি লিখলাম হাতে নগদ, এটার সাথে বললাম প্রারম্ভিক, আমি বললাম নগদ তহবিল, এটার সাথে তার একদম সমাপনী। তাহলে এই নামগুলোর সাথে নগদ তহবিল হোক, হাতে নগদ হোক, ব্যাংক জমা হোক, এই নামগুলোর সাথে যদি প্রারম্ভিক ওয়ার্ডটা থাকে রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলে আসবে না। আর এই নামগুলোর সাথে যদি সমাপনী কথা থাকে তাহলে রেওয়া মিলে আসবে। শিক্ষার্থীরা আমরা তাহলে কি বুঝতে পারলাম? মজুদ পণ্য, মণিহারি, মূলধন এই জাতীয় নামগুলোর সাথে প্রারম্ভিক বলা থাকলে রেওয়া মিলে আসবে, সমাপনী বলা থাকলে আসবে না। আর ওইগুলো ছাড়া বাকি যতগুলো থাকবে সবগুলো ক্ষেত্রে হবে উল্টা নিয়ম। তাহলে ক্লিয়ার? আমার বিশ্বাস আমি তোমাদেরকে তারিখের এই রুলস গুলো বোঝাতে পেরেছি। এবার আসলে কিছু এক্সেপশনাল নিয়ম থাকে যা আমি শিখতে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে, প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে খেয়াল করো, সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসে, রেওয়া মিলে আসে। এটা হচ্ছে সাধারণ নিয়ম বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। আমি খুব বড় করে লিখতেছি, আসে না। এটা হচ্ছে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য কি রেওয়া মিলে আসে, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসে। মজুদ পণ্যের সাথে যদি সমাপনী কথা বলা থাকে রেওয়া মিলে আসে না। তবে এক্সেপশনাল নিয়ম হচ্ছে সমন্বিত ক্রয় থাকলে। কি ক্রয় থাকলে? সমন্বিত ক্রয়।
তাহলে প্রশ্নে যখন সমন্বিত ক্রয় থাকে, কি ক্রয় থাকে? সমন্বিত ক্রয় থাকে, তখন প্রারম্ভিক মজুত পণ্য আর রেওয়া মিলে আসে না। প্রারম্ভিক মজুত পণ্য আর রেওয়া মিলে আসে না। সেক্ষেত্রে ক্রয়, শুধু ক্রয় সেটাও রেওয়া মিলে আসে না। তাহলে প্রশ্নে কি আসে? প্রশ্নে তখন সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে এবং কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য তখন আর রেওয়া মিলে আসে না। দেখো, প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়, এই দুটো জিনিস কি রেওয়া মিলে আসবে না। আমরা কেটে দিলাম, আসবে না। ওকে, প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় রেওয়া মিলে আসবে না। তাহলে কোনটা আসবে? সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য। কোন দিকে আমরা লিখবো? ডেবিট দিকে। এই দুটো জিনিস রেওয়া মিলে তখন আসবে। ক্লিয়ার? ওকে, এবং সমন্বিত ক্রয় বের করা নির্ণয়ের সূত্র, এই জাতীয় সকল তথ্য তোমরা শীটে পেয়ে যাবে, যে কিভাবে সমন্বিত ক্রয় বের করতে হয়। অনেক সময় ক নম্বরে বলে দেয় যে সমন্বিত ক্রয় বের করার সূত্র লেখো, বা ক নম্বরে সমন্বিত ক্রয় বের করো। এই জাতীয় প্রশ্নগুলো অনেক সময় সৃজনশীলে দেয় আর কি। তো আলোচনার বিষয়টা কি হলো? নরমালি প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। এক্সেপশনালটা কোন জায়গায়, কোন ক্ষেত্রে? সমন্বিত ক্রয় থাকে, তখন প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় রেওয়া মিলে আসে না। সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে, কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। ওকে, তাহলে তোমরা যদি শীটটা একটু ভালো করে পড়ো, আমার বিশ্বাস তোমরা এই সমন্বিত ক্রয়ের প্রবলেমটা তোমরা সলভ করতে পারো। এছাড়াও মনিহারি নিয়ে কিছু কথা বলা আছে, ওগুলো তুমি সলভ করতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে বলে দিই, সম্ভাব্য দায় অনেক সময় রেওয়া মিলে লেখা থাকে। সম্ভাব্য আয়, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এগুলো কোনো কিছু রেওয়া মিলে আসবে না। শুধুমাত্র সম্ভাব্য ব্যয় যদি থাকে, ওইটা রেওয়া মিলে আসে। সম্ভাব্য ব্যয় কোনটা? এই যে অনাদি পাওনা সঞ্চিতি বা অনাদি পাওনা। এটা হতেও পারে, নাও হতে পারে। এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলি সম্ভাব্য ব্যয়, এইগুলো রেওয়া মিলে আসে। কিন্তু সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সম্ভাব্য সম্পদ, এই জাতীয় কোনো তথ্য রেওয়া মিলে আসবে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করলাম, যে কোন কোন তারিখগুলো রেওয়া মিলে আসে, কোন কোন তারিখগুলো রেওয়া মিলে আসে না। এক্সেপশনাল কি সেটা আমরা বললাম। মনিহারি সম্পর্কে ডিটেইলস এই জায়গায় লেখা আছে, তোমরা মনিহারি তথ্যগুলো একটু ভালো করে পড়বে, যে কোন কোন ক্ষেত্রে মনিহারি কোনটা আসবে, কোনটা আসবে না। তো আমার বিশ্বাস তোমরা যদি এই শীটের এই অংশটা ভালো করে ফলো করো, তোমাদের এই রেওয়া মিলের এই কোনগুলো রেওয়া মিলে আসে, কোনগুলো রেওয়া মিলে আসে না, এই সম্পর্কে যদি তোমরা একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকো, এই বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থেকে আজকে তোমরা মুক্ত হয়ে গেলাম, বা তোমরা মুক্ত হয়ে যাবে যদি শীটটা ভালো করে ফলো করো। তো এবার আসো, আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা অনেক সময় রেওয়া মিল প্রস্তুত করার সময় দোনো পাশে একটা পার্থক্য দেখতে পাই। যদি রেওয়া মিলটা না মিলে, রেওয়া মিলটা যদি ভুল হয়, এই ভুল হলে আমরা দোনো পাশে একটা পার্থক্য দেখতে পাই। তো এখন আমি যে টপিকটি নিয়ে তোমাদেরকে শিখাবো তা হলো রেওয়া মিলের দোনো পাশের পার্থক্যটা কত। এই পার্থক্য নিয়ে কিছু অঙ্ক আসে। তো আমি এখন তোমাদেরকে 2 মিনিটের মধ্যে পার্থক্য কত হবে তার সমাধান আমি তোমাদেরকে দিয়ে দেব। তাহলে এখন আমরা যে কাজটি শিখব, বা বলা যায় কি, এখন আমরা শিখব রেওয়া মিলের দোনো পাশে পার্থক্য নির্ণয় নিয়ম। এখন আমরা কি শিখব? রেওয়া মিলের দুই পাশে পার্থক্য নির্ণয় নিয়ম। তাহলে চলো আমরা রেওয়া মিলের দুই পাশে পার্থক্য নিয়মটা শিখি। তো তার আগে আমি বোর্ডে প্রশ্নটা লিখি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়।
শিক্ষার্থীরা এখন আমরা শিখব যে রেওয়া মিলের পার্থক্যটা কত। ঠিক আছে, যখন আমরা ভুল পাশে কোনো একটি হিসাব লিখে ফেলি ওইটার পার্থক্য কত হয়। আমরা যদি কোনো একটা হিসাব ভুল পাশে লিখে ফেলি তাহলে অবশ্যই আমার রেওয়া মিল মিলবে না। এখন যদি রেওয়া মিলটা মিলবে না তখন পার্থক্যটা কিভাবে হবে। তো এখন আমরা শিখব এই পার্থক্য নির্ণয়ের নিয়ম। যদি কোনো তথ্য বা টাকা বা আমরা ভুল পাশে লিখে ফেলি বা ঠিক পাশে যদি লিখি, যদি ভুলভাবে উপস্থাপন করি তখন আমার রেওয়া মিলের দুই পাশে একটা কি দাঁড়ায়, পার্থক্য হয়ে দাঁড়ায়। এই পার্থক্যটা নির্ণয় আমরা এখন শিখবো যে কিভাবে শর্টকাটে খুব দ্রুততার সাথে আমরা এই পার্থক্যটা বের করতে পারবো। তো চলো শিক্ষার্থীরা আমরা এই পার্থক্য বের করার নিয়মটা একটু শিখি। খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, আমার বিশ্বাস তোমরা যদি এই অংশটুকু খুব ভালো করে খেয়াল করো তোমরা 2 মিনিটের মধ্যে পার্থক্য বের করার নিয়মটা জানতে পারবে। তাহলে খেয়াল করো, আমি একটু পড়ি। একটি হিসাবে যে 200 টাকা, একটি হিসাবে যে কত টাকা, 200 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। কোন পাশে বসিয়েছি আমরা, ভুল পাশে। অন্য সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত হবে। তাহলে খেয়াল করো, আমার এখানে টাকার এমন কয়টা, একটা। কয়টা টাকার এমন, একটা, যা রেওয়া মিলে কোন পাশে বসিয়েছি আমরা, ভুল পাশে বসিয়েছি। তাহলে টাকার এমন যদি একটা হয় আর ওইটা যদি রেওয়া মিলে ভুল পাশে বসে, কোন পাশে বসে, ভুল পাশে বসে, তাহলে পার্থক্য হবে ডাবল। পার্থক্য কত হবে, ডাবল। 200 যোগ 200 সমান সমান কত হলো, 400। তাহলে খেয়াল করো, এখানে টাকার এমন কয়টা দেওয়া আছে, একটা, এবং কোন পাশে বসিয়েছি আমরা, ঠিক পাশে বসিয়েছি না ভুল পাশে বসিয়েছি, ভুল পাশে বসিয়েছি। যখন টাকার এমন থাকে একটা আর আমরা বসাই কোন পাশে, ভুল পাশে, তখন পার্থক্যটা হবে কি, ডাবল। 200 যোগ 200 কত হলো, 400। এবার আমরা একটু চেঞ্জ করে দেই। একটি হিসেবে যে 200 টাকা, যার রেওয়া মিলের ভুল পাশে 50 টাকা বসানো হয়েছে। খেয়াল করো কত টাকা বসানো হয়েছে, 50 টাকা বসানো হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত হবে। তাহলে এখানে একটা পার্থক্যের বিষয় আছে, কিন্তু এখানে চেঞ্জটা কি, এখানে কয়টা টাকার অ্যামাউন্ট বা কয়টা, যে দুইটা। একটি হিসেবে যে 200 টাকা, যার রেওয়া মিলের ভুল পাশে 50 টাকা বসানো হয়েছে। তাহলে এখানে টাকার এমন কয়টা, দুইটা। আগেরটা ছিল কয়টা, একটা। তাহলে টাকার এমন কয়টা, দুইটা। এই একটা, এই একটা। ঠিক পাশে বসিয়েছি না ভুল পাশে বসিয়েছি, ভুল পাশে বসিয়েছি। তাহলে পার্থক্য কত হবে, 200 যোগ 50 কত হলো, 250। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আগের নিয়মটাতে কি ছিল, একটি হিসেবে যে ছিল 200 টাকা, শুধু একটাই যে ছিল। কয়টা যে ছিল, একটা যে ছিল। কোন পাশে বসিয়েছিলাম, ভুল পাশে বসিয়েছিলাম। পার্থক্য কি হয়েছিল, 200 যোগ 200 কত হলো, 400। এখন কেন টাকার এমন কয়টা, দুইটা। ঠিক পাশে বসাইছি না ভুল পাশে বসাইছি, ভুল পাশে বসাইছি। তখন আমরা কি করব, যোগ করে দেব। কি করব, যোগ করে দেব। তাহলে টাকার এমন যদি দুইটা হয়, কয়টা, দুইটা। আর যদি ভুল পাশে বসাই, দুইটা আমরা করতে কি করব, যোগ করব। দুইটা কি করব, যোগ করব। তাহলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে। এবার আসলে আমি আরেকটু যদি চেঞ্জ করে দেই, একটি হিসেবে যে 200 টাকা, যার রেওয়া মিলে ঠিক পাশে, ঠিক পাশে 50 টাকা বসানো হয়েছে। কত টাকা বসানো হয়েছে, 50 টাকা বসানো হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত হবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে টাকার এমন কয়টা, দুইটা। একটা হচ্ছে 200, আরেকটা কত, 50। টাকার এমন কয়টা, দুইটা। এবার কি আমি ভুল পাশে বসিয়েছি না ঠিক পাশে বসিয়েছি, ঠিক পাশে। অর্থাৎ আমার যে পাশে টাকাটা লেখা দরকার আমি ওই পাশে টাকাটা লিখেছি, কিন্তু টাকার অ্যামাউন্টটা কি লিখেছি, আমি ভুল লিখেছি। লেখার কথা ছিল 200, লিখেছি কত, 50। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে টাকার এমন কয়টা, দুইটা। ভুল পাশে বসিয়েছি না ঠিক পাশে, ঠিক পাশে বসিয়েছি। যদি ঠিক পাশে বসিয়ে থাকি তাহলে আমরা করব মাইনাস। কি করব, মাইনাস। তাহলে অ্যানসারটা কত দাঁড়াবে, 150। তাহলে আসো আমি একটু সামারিটা নিই। যদি টাকার এমন থাকে একটা আর যদি ভুল পাশে বসাই, টাকার এমন কয়টা, একটা। যদি বসে কোন পাশে, ভুল পাশে, পার্থক্য কি হবে, ডাবল। পার্থক্য কি হবে, ডাবল। যদি টাকার এমন থাকে দুইটা আর বসে কোন পাশে, ভুল পাশে বসে, তখন দুইটা আমরা এমন কি করব, যোগ করে দিব। কি করব, যোগ করে দিব। যদি টাকার এমন থাকে দুইটা আর ঠিক পাশে বসে, কোন পাশে বসে, ঠিক পাশেই বসে। টাকার এমন কয়টা, দুইটা। যদি বসে আমরা কোন পাশে, ঠিক পাশে, তখন আমরা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে। তাহলে পার্থক্য বের করার নিয়ম আমি কয়টা বলেছি, দুইটা। আমার বিশ্বাস তুমি যদি ক্লাসটা করো, যে হিসাব বিজ্ঞান কখনো করে নাই, যারা হিসাব বিজ্ঞান কখনো করে নাই, তারাও যদি এই 5 মিনিট এই ক্লাসটি করে বা এই নিয়মটা একটু ভালো করে খেয়াল করে,
আমার বিশ্বাস যে তার পক্ষ পার্থক্য নির্ণয় করা সম্ভব। তো শিক্ষার্থীরা, এই হলো মোটামুটি রাওমিল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এছাড়াও তুমি যদি শীটটা খুব ভালো করে ফলো করো, আমার বিশ্বাস এই অধ্যায় থেকে যদি যেরকম এমসিকিউ আমি দিয়েছি তুমি যদি একটু ভালো করে পড়ো, আমার বিশ্বাস তুমি এখান থেকে ভালো একটা মার্ক তুমি আদায় করতে পারবা। তোমার এই শীটটা যেমন তোমার বহু নির্বাচনী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সৃজনশীল উত্তরের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু এরকম তথ্য রয়েছে যেগুলো তোমাকে ক নাম্বারের জন্য তোমাকে সহায়তা করবে। সো আমার বিশ্বাস তুমি ক্লাসটা খুব ভালো করে করবে এবং শীটগুলো অবশ্যই পড়তে হবে। তারপর তুমি তোমার সহায়ক যে বইগুলো রয়েছে, টেস্ট পেপার রয়েছে, তুমি সেগুলো পড়বে, তাহলে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো তোমাদের শুভকামনা করে আজকের মতো ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।